হ্যাঁ, এগুলো তো দাগাই দিছিলাম। আর হচ্ছে যে এগুলো, এই যে এখানে অনেক একটা বড় বিক্রি আছে, এটা জীবনেও আসবে না। এরপরে হ্যাঁ, এই যে এইখানে ছিলাম। ওকে। আচ্ছা, এমন এই যে হাইলাইট করলে কি লেখাগুলা কি কম দেখা যায় নাকি আগের মতোই স্পষ্ট দেখা যায় এরকম হাইলাইট করলে? আগের মতোই তো দেখা যায়। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আচ্ছা, এগুলা আমি যখন মানে পিডিএফ দিই তখন পিডিএফ এ দেখি যে একটু মানে একটু ঘোলা দেখা যায় আর কি, বাট এখন যখন পড়াইতেছি তখন আমার কাছে তো স্পষ্ট লাগতেছে। আগের কয়েকটা ক্লাসে এরকম হাইলাইট করে দেওয়ার পর পিডিএফ দিলে ওইগুলা এই যে কেন জানি একটু এই যে ইয়া হয়ে যায়। আচ্ছা দেখো, এইখানে তোমার যেটা মনে রাখতে হবে, একটা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ, এটা তো অলরেডি হাইলাইট করে দিছি। আর একটা হচ্ছে এই যে হু কর্তৃক বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মেবি এটার পূর্ণরূপ, এটা কর্তৃক পানির বিশুদ্ধতার আমাদের যেটা মানে বিশুদ্ধ পানির পিএইচ কতর মধ্যে হইলে সেইটা আমরা পান করতে পারবো, এটা হচ্ছে 6.5 থেকে 8.5 এর মধ্যে হলে এটা পান করা যায়। আর হচ্ছে যে এইটাও খুবই ইম্পর্টেন্ট, এই যে জলজ প্রাণীর জন্য পানির অনুকূল পিএইচ এর মান, তোমার জলজ প্রাণীর জন্য পানির অনুকূল পিএইচ এর মান হচ্ছে এত। এর এর কম বেশি হলে তোমার হচ্ছে যে উম, তা আমাদের জলজ যেগুলো প্রাণী আছে তাদের বেঁচে থাকতে বা তাদের বিভিন্ন রোগ সৃষ্টি হইতে পারে। এবং এইটা মনে রাখিও, সামুদ্রিক পানির পিএইচ। আর এগুলা আর বাকি কিছু লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ডিও বা হচ্ছে এটা পুনরূপ মেবি ডিজলভড অক্সিজেন। হ্যাঁ, ডিওর পুনরূপ হচ্ছে ডিজলভ অক্সিজেন, এটা মনে রাখবা। এই যে ডিও এর পূর্ণ অর্থ হলো ডিজলভ অক্সিজেন, বা কি পরিমাণ অক্সিজেন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। ডিজলভ হওয়া মানে কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকা। এই যে এখানে সংজ্ঞাটাও আছে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে তাকে ওই পানির দ্রবীভূত অক্সিজেন বা ইংরেজিতে ডিজলভ অক্সিজেন বলা হয়। আচ্ছা, এইখানে পানির ভেতরের যেগুলো সকল সজীব বস্তু বা যেগুলো প্রাণী আছে তাদের শ্বসনের জন্য ডিও অনেক গুরুত্বপূর্ণ। ডিও কম বা না থাকলে সেখানে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারে না। মানে ডিজলভ অক্সিজেন বলতে মানে আমরা আমরা যেমন তোমার এই যে এমনিতেই এই বায়ু থেকে অক্সিজেন নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি না। তো আমরা তো আমাদের এটাকে এই যে কি বলে, মানে একটা হচ্ছে জল, একটা স্থল। আমরা তো স্থলের মধ্যে তোমার বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি। আমরা তো বেঁচে আছি, বাট একটা মাছকে পানি থেকে এই যে তুলে এনে তুমি যদি মাটিতে রাখো, ওই কেন ওই মরে যায়? মাছ কেন মরে যায় বলো তো? আহ, মাছ অক্সিজেন পায় না। অক্সিজেন পায় না, না তো আমরা তো পাইতেছি অক্সিজেন, বায়ুমণ্ডলে তো আছেই অক্সিজেন। তো মাছ অক্সিজেন কেন পাবে না? অক্সিজেন তো আছে, অক্সিজেন আছে জন্যই তো আমরা বেঁচে আছি। তাহলে মাছ কেন ওই অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারতেছে না? কারণ মাছ হচ্ছে যে আমরা যে অক্সিজেনটা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করি গ্যাসীয় অবস্থায়, মাছ ওই গ্যাসীয় অবস্থার অক্সিজেনটা গ্রহণ করতে পারে না। মাছ হচ্ছে যে পানিতে দ্রবীভূত থাকা অক্সিজেন ওই গ্রহণ করে, ওই জন্য ও হচ্ছে যে বায়ুমণ্ডলে বা পানির বাইরে নিয়ে এসে রাখলে সেইখানে তোমার গ্যাসীয় অবস্থার অক্সিজেন, দ্রবীভূত মানে কি মানে পানিতে মিশ্রিত অবস্থায় আর কি। তো মাছ ওই অক্সিজেনটা গ্রহণ করতে পারে, এই যে তোমার বায়ুমণ্ডলে শুকনো অক্সিজেন গ্রহণ করতে পারে না, ওই জন্য মাছ বাইরে নিয়ে এসে রাখলে মরে যায়। তো এটা হচ্ছে তোমার আমাদের এই যে জলজ যেগুলা প্রাণী বা উদ্ভিদ আছে এদের জন্য দ্রবীভূত অক্সিজেন বা পানিতে মিশ্রিত অক্সিজেনটা প্রয়োজন। এটা বুঝছো? হুম। ওকে। এরপরে হচ্ছে যে এই যে এইটা মনে রাখবা। এটা দিলে মেবি দেখাই যাবে। তারা এটা হচ্ছে, এটা হলুদি রাখি, এটাই পারফেক্ট। পানির আদর্শ ডিজলভ অক্সিজেনের পরিসীমা এত, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, সারফেস ওয়াটারের ডিউ এর মান 5 ppm। এখন তুমি পিপিএম এটা কি এটা বুঝবা না, এবং পিপিএম এই চ্যাপ্টারের জিনিসও না। এটা হচ্ছে
পরিমাণগত রসায়নে আমি যখন পড়বো তখন এটা পড়বো। এখন দেখো, এই যে তোমার যেটা আদর্শ মান, এটা হচ্ছে 4 থেকে 8। এখন যদি তোমার 4 অপেক্ষা কম হয় তাহলে ওই পানি দূষণের শিকার, মানে 4-এর থেকে কম হলে ওই পানি হবে দূষিত পানি। আচ্ছা, এরপরে তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির ডিও হ্রাস পায়। আচ্ছা, এগুলা হ্যাঁ, এইখান থেকে এইটুক জানলেই হবে। ওকে। এরপরে এগুলা, এই যে এখানে সবগুলা, দেখো এখানে বেশ কিছু এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা তো তোমার পানির অস্থিরতার জন্য দায়ী, এটা আমরা পড়ছি। ডিও এর সীমা, এটাও আমরা পড়লাম। এই যে ডিও এর, এখন দেখো তোমার 3 নাম্বারটা খেয়াল করো, যেহেতু আদর্শ মান আছে 4 থেকে 8, তাহলে 4 হলে কি কি হবে? পানিটা বিশুদ্ধ হবে। আচ্ছা, পানিতে ডিও এর পরিমাণ হ্রাস করে বিশুদ্ধ, না, sorry, জৈব দূষক। আচ্ছা ধরো এটা এখানে দাগাই দিয়ে আসি। এটা হচ্ছে জৈব দূষক না, এটা কই আছে? এই যে দেখো, এই যে তোমার এখানে জৈব পদার্থ বা জৈব এই দূষকের মান যত বেশি হবে ডিউ এর পরিমাণ তত কমবে। আচ্ছা, তাহলে কি হবে? জৈব দূষক ডিউ এর পরিমাণ হ্রাস করে, তারপর হু করতে গিয়ে এটা আমরা পড়লাম বিশুদ্ধ পানির পিএইচ, এগুলা লাগবে না। মিঠা পানির উৎস, এটা একটু মতে, এটা একটু মনে রাখিও। তারপরে এই যে এটা কিন্তু অনেকবার আসে এমসিকিউতে, বাংলাদেশে মিঠা পানির সবচেয়ে প্রধান উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি, মানে আমরা টিউবওয়েলের মাধ্যমে বা মোটরের দিয়ে আমরা যেগুলা এই যে পানি উত্তোলন করি এগুলা। এরপরে এগুলা লাগবে না, এগুলা তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলা দরকার নাই। এই যে এটা পড়বা, জলজ পানির জন্য অনুকূল পিএইচ, এটা দাগাই দিছিলাম, ডিউ এর পূর্ণরূপ। আর খড় পানিতে ফেনা না উৎপন্ন না হওয়ার এই যে কারণ কি? খড় পানিতে বা স্থায়ী খড় পানিতে এই যে কি থাকে? ক্লোরাইড এবং সালফেট লবণের উপস্থিতি। আর আমরা তো একটু কি পড়লাম যে তোমার স্থায়ী ক্ষারতা সহজে দূর করা যায় না, বাট অস্থায়ী ক্ষারতা একটু হিট দিলেই চলে যায়। আর পানির এই যে ক্ষরতা পরিমাপ করার জন্য ইডিটিএ ব্যবহার করা হয়। এগুলা জাস্ট এটা তুমি মাথায় রাখিও। আচ্ছা, এরপরে বিওডি বা বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো বিওডি এর পূর্ণরূপ হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। আচ্ছা, এরপর এখানে সংজ্ঞাটা এই যে দেয়া আছে, এইটা না লিখে সবচেয়ে পারফেক্ট হচ্ছে এটা: 1 লিটার নমুনা পানির জৈব দূষক পদার্থ থেকে অণুজীব দ্বারা বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন তাকে ওই নমুনার জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। এরপরে এই বিক্রিয়াটা, এগুলো লাগবে না। আচ্ছা দেখো, এখন তুমি যদি সংজ্ঞাটা, এখন তুমি যদি লেখো যে 1 লিটার নমুনা পানির জৈব দূষক পদার্থকে অণুজীব দ্বারা বিয়োজনের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন তাকে বিওডি বলে, তাহলে তোমাকে এই যে এইটা কিন্তু খ নম্বরে আসে। পানির বিওডি 50 মিলিগ্রাম বলতে কি বোঝায়? তাহলে এটা এই কি হবে? আগে সংজ্ঞাটা লিখবা, এবং সংজ্ঞাটা 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে আছে। তাহলে কি হবে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার জৈব জৈব দূষককে অণুজীব দ্বারা তোমার জারিত বা বিয়োজনের জন্য, তাহলে বিওডি যেহেতু 50 মিলিগ্রাম, তাহলে 50 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন। কারণ তোমার যত মিলিগ্রাম অক্সিজেন লাগে সেটাই তো বিওডি, তাহলে বিওডি 50 মিলিগ্রাম বলতে এই যে কি বোঝাবে? 50 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন। এটা কিন্তু এইটা ক নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এইগুলা লাগবে না। এই যে এটা হচ্ছে, এটা পড়বা যে পানির বিওডি 1 থেকে 2 মিলিগ্রামের মধ্যে হয় এবং বিওডি এর মান 10 অতিক্রম করলে সেই পানির অতিরিক্ত এই দূষণ হবে। আচ্ছা, একটু ধরো,
ওকে, এরপরে এই যে এটা মনে রাখবা, হু কর্তৃক নির্ধারিত বিওডি 6 মিলিগ্রাম/লিটার আছে। এরপরে আছে কি, এরপরে সিওডি, বা এটা হচ্ছে পানির কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, এটা হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা 1 লিটার দূষিত পানিতে উপস্থিত এই পচনশীল এবং অপচনশীল জৈব দূষক পদার্থের জারণের জন্য যত মিলিগ্রাম অক্সিজেন দরকার তাকে সিওডি বলে। আর এটা ছিল কি, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা প্রতি লিটার দূষিত পানিতে উপস্থিত পচনশীল জৈব এই যে বস্তুকে। আচ্ছা এখানে দাঁড়াও, এখানে সংজ্ঞার মেবি একটু ইয়ে আছে, যত মিলিগ্রাম পানির। আচ্ছা এখানে সংজ্ঞাগুলো মনে রাখলেই হচ্ছে, পানির নমুনায় পচনশীল এবং অপচনশীল সব ধরনের জৈব দূষিত পদার্থকে দূর করার জন্য অক্সিজেন চাহিদাকে সিওডি বলে। আর এইখানে ছিল উপস্থিত পচনশীল। আচ্ছা এখানে একটা জিনিস এখানে খেয়াল করো, বিওডি এর ক্ষেত্রে এখানে এই যে কি আছে, পানিতে উপস্থিত এই পচনশীল বা বায়োডিগ্রেডেবল জৈব বস্তুকে বিয়োজিত করার জন্য যে অক্সিজেন, এইটা একটু মনে রাখো। পচনশীল জৈব ওই যে বস্তুর জন্য যতটুকু লাগে অক্সিজেন, এটা হচ্ছে বিওডি। আর সিওডি কি, পচনশীল এবং অপচনশীল উভয় ধরনের জৈব বস্তুর জন্য। তাহলে এখানে কোন ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা বেশি লাগবে বলো তো? সিওডি। হ্যাঁ, সিওডি। এই জন্য হচ্ছে যে দেখো, এই যে সিওডি এর মান বিওডি থেকে বেশি হয়। সো এটাও কিন্তু খ নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা পড়বাবো, এবং এটা খ নম্বরে কিন্তু প্রায় প্রায় আসে। এটা পড়ে রাখবে। এবং এখন দেখো, এখন আমরা যেগুলো সংজ্ঞা পড়লাম, এগুলা কি প্রতি লিটার পানিকে তোমার জৈব কোনো একটা ব্যাকটেরিয়া এর উপস্থিতিতে বা কোনো একটা অণুজীবের উপস্থিতিতে জারিত বা বিয়োজন করার জন্য। তো এটা হচ্ছে তোমার প্রতি লিটারে যতটুক মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন। তাহলে এদের একক কি হবে, মিলিগ্রাম/লিটার। বিওডি সিওডির একক হচ্ছে মিলিগ্রাম/লিটার। আর এগুলো পড়া লাগবে না। এটা পড়িও, সিওডি এর মান বিওডি এর মানের সমানুপাতিক, অর্থাৎ বিওডি বাড়লে সিওডি বাড়বে। এইটার এটার মানে কি, দেখো, আগে তো আমাদের বিওডি হচ্ছে শুধুমাত্র এই যে পচনশীল না, তোমার বিওডি হচ্ছে শুধুমাত্র পচনশীলের জন্য। আর সিওডি কি, পচনশীল ও অপচনশীল। এখন দেখো, এই যে তোমার পচনশীল এবং অপচনশীল মানে কি, ধরো যে একটা একটা যদি প্রাণী যদি মারা যায়, তাহলে তার দেহটা কি হয়, তার দেহটা অবশ্যই পচনশীল, এবং আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া এবং অণুজীব কিন্তু তার দেহটাকে পচায় ফেলার জন্য যথেষ্ট। আর তুমি যদি একটা প্লাস্টিক তুমি যদি ফেলো, বা এই যে কোনো একটা কাঁচের জিনিস তুমি যদি ফেলো, একটা প্লাস্টিক কিন্তু 300-400 বছরেও কিন্তু পচে না। তাহলে এগুলো হচ্ছে অপচনশীল। তো এই টাইপের পদার্থ এবং পচনশীল অপচনশীল দুইটা মিলেই যতটুকু অক্সিজেন লাগে সেটা সিওডি। তাহলে একটা জিনিস খেয়াল করো, বিওডি তোমার যদি বেশি লাগে, তো সিওডি তেও তো তোমার এই যে তোমার বিওডিটা তো আছেই, প্লাস এক্সট্রা আছে আর একটা না। তো তাহলে তোমার বিওডি যত হুম। বেশি হবে সিওডি তত বেশি হবে না? হবে। ওকে, তাহলে এটা কি, সমানুপাতিক। আর সিওডি হচ্ছে ডিও এর ব্যস্তানুপাতিক। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, ধরো যে আমাদের সিওডি হচ্ছে আমাদের যতটুকু অক্সিজেন লাগে, আর ডিও কি, ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, বা এই যতটুক এই যতটুকু অক্সিজেন আমাদের পানিতে আছে,
এটা হচ্ছে যতটুক আছে। আর সিওডি কি? সিওডি হচ্ছে যতটুক লাগবে। এখন তুমি বলো যে যদি তোমার বেশি পরিমাণে ডিও থাকে, বা যদি ডিজলভ অক্সিজেন বেশি পরিমাণে থাকে, তাহলে সিওডির তো এখন তাহলে কম দরকার হবে না? হুম। তাহলে এই দূরে কি হবে? এই পরস্পরের ব্যস্তানুপাতিক হবে অবশ্যই। হ্যাঁ। ওকে। আর হচ্ছে যে এই যে পা- এটা যে পানযোগ্য পানির সিওডি এবং হু কর্তৃক সিওডি এর সর্বোচ্চ মাত্রা 10 ppm। এটা হচ্ছে তোমার ppm মানেই মিলিগ্রাম পার লিটার। এটা আমরা যখন পড়বো পরিমাণগত রসায়ন, তখন এটা এটা শিখবো আমরা যে মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে এই যে ppm। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সিওডি এর মান বেশি তার মানে দূষণের মাত্রাও তত বেশি। এখন একটা জিনিস খেয়াল করো, মানে তোমার এইখানে পচনশীল এবং অপচনশীল ধরো পদার্থ অনেক বেশি পরিমাণে আছে, তাহলে ওই পানিটা তোমার বেশি পরিমাণে দূষিত অবশ্যই, যেহেতু পচনশীল এবং অপচনশীল পদার্থগুলো অনেক বেশি পরিমাণে আছে। তো ওই পানিকে, মানে এই পদার্থগুলোকে বিয়োজিত করতে আরো বেশি পরিমাণে তখন অক্সিজেনের প্রয়োজন হবে। এটা কি বুঝছো? হ্যাঁ। সিওডি বেশি মানে কি, ওইখানে যতগুলা দূষিত পদার্থ আছে, সিওডি বেশি মানে বেশি অক্সিজেন লাগতেছে। বেশি অক্সিজেন কেন লাগতেছে? কারণ ওইখানে দূষিত পদার্থের পরিমাণটা বেশি, মানে পানিটা বেশি পরিমাণে দূষিত। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে সিওডি অথবা বিওডি দুইটাই যদি তোমার বেশি হয়, সেই পানি তত বেশি এই যে দূষিত। এটা সিওডিও হইতে পারে, বিওডিও হইতে পারে। সিওডি বা বিওডি যত বেশি হবে ওই পানি তত বেশি দূষিত। আচ্ছা, এরপরে এই যে এটা, এটা অবশ্যই পড়বা, এটা খ নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট, সিওডি এবং বিওডি এর পার্থক্য। আচ্ছা, এরপরে টিডিএস বা টোটাল ডিজলভ সলিড। ওকে, এই টিডিএস এর পুনরূপ হচ্ছে টোটাল ডিজলভ সলিড। টিডিএস দ্বারা কোনো নমুনা পানিতে সমস্ত দ্রবীভূত কঠিন পদার্থকে বোঝায়। ডিজলভ সলিড মানে কি, মানে দ্রবীভূত কঠিন পদার্থ, সলিড মানে তো কঠিন। খাবার পানিতে টিডিএস বেশি থাকার অর্থ হলো ওই পানিতে খনিজ উপাদান বেশি এবং স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত। ওকে, মানে আমাদের আহ শরীরের জন্য অবশ্যই বেশ কিছু উপকারী খনিজ পদার্থ আছে, এইগুলা যদি পানিতে বেশি পরিমাণে থাকে তাহলে ওইটা আমাদের জন্য উপকারী। এবং দূষিত পানিতে টিডিএস এর পরিমাণ আদর্শ মান অপেক্ষা বেশি থাকে। এই এই তারপরে হচ্ছে তোমার কৃষিকাজে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে টিডিএস। এগুলা জাস্ট একটু এমনিতে জেনে রাখবা। এবং আদর্শ টিডিএস এর মান হচ্ছে 500 ppm, এবং এটা তো একটু আগে বললাম, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ওকে, এইখানে আর কিছু জিনিস আছে। আর্সেনিকের প্রভাবে কি কি রোগ হয়? আর্সেনিকোসিস, তারপর এগুলা এগুলা লাগবে না, এগুলা লাগবে না। এই যে এটা এটা পড়বা, বিষের রাজা বলা হয় আর্সেনিককে। তারপর আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস, এগুলো তো থার্ড চ্যাপ্টারে। এরপরে তোমার এখান থেকে ধরো এগুলা জারণ মানে এখানে দিয়ে দিছে, এগুলা এখানে লাগবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বলো যে এখানে 3 মাইনাস দিয়ে দিছে, তাহলে এই যে এই যৌগের ওভারঅল যে এই যোজনী, এটা কত? এটা হচ্ছে 3 মাইনাস। ওকে, এখন এখানে 4টা অক্সিজেন আছে, তাহলে এ কত? -8 না? এখন হ্যাঁ। ওভারঅল যোজনী -3 রাখার জন্য আর্সেনিকের যোজনী এখানে কত হওয়া লাগবে বলো? ফাইভ। হ্যাঁ, এটা হবে +5। এটা বুঝছো তো? তো এখানে হচ্ছে হ্যাঁ। দেখো এটা হচ্ছে এই যোজনী +5। এগুলো যদিও এই চ্যাপ্টারের জিনিস না, তারপরও দিয়ে রাখছে এখানে। আচ্ছা, এখানে জাস্ট একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এটা হচ্ছে
কেডমিয়ামের ফলে ইতাই ইতাই নামক একটা রোগ হয়, এটা একটা জাপানিজ নাম। এটা জাস্ট তুমি জেনে রাখবা যে এর ফলে এটা রোগ হয়। এরপরে এখানে চুল পড়ে যাওয়ার জন্য কে দায়ী, এগুলা যদিও এইচএসসি তে জীবনেও আসবে না, এগুলা হচ্ছে ভর্তি পরীক্ষায় আসে। তারপর মিনা মিতা রোগ সৃষ্টিকারী, হাড় ভঙ্গুর হওয়ার কারণ ক্যাডমিয়াম ধাতু। তারপর শিশুদের আইকিউ হ্রাস পায়। আইকিউ মানে হচ্ছে ব্রেইন আর কি, সো মানে ব্রেইনের চিন্তা ক্ষমতা হ্রাস পায় লেডের প্রভাবে। লেড হচ্ছে কি, লেড হচ্ছে পিবি, পিবি হচ্ছে লেডের সংকেত। উম, তারপরে ফুসফুসের ক্যান্সার সৃষ্টির জন্য ক্যাডমিয়াম দায়ী। গর্ভবতী মায়েদের জন্য এই ক্রোমিয়াম দায়ী। এগুলা এমনিতে এই যে এটা কিন্তু তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য মেইনলি, বাট এবং এগুলা আসে তোমার মেডিকেল এই যে ভর্তি পরীক্ষায়, এগুলা বেশি আসে। বাট এগুলা এসএসসির জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরও যে কয়টা রোগ আছে এবং কোন কোন রোগের জন্য কারা কারা দায়ী এগুলা একটু দেখে রাখিও। আচ্ছা, এরপরে, হ্যাঁ, এরপরে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে তুমি নিজে ম্যাথ সলভ করবা। ম্যাথ সলভ করে এগুলা তুমি দেখবা যে কোন চ্যাপ্টারে, যে না কোন ম্যাথে সমস্যা আছে, এগুলা সমস্যা অবশ্যই বের করবে। তুমি যদি নিজে ম্যাথ সলভ না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না এটা। আচ্ছা, আচ্ছা, তারপরও আমি এখন দেখবো যে এই চ্যাপ্টার থেকে আরো কিছু জিনিস বাদ গেছে কিনা। এখন যদি এই কালকের কোনটা এই দুর্বল হবে কোনটা সবল হবে, যদি ওইগুলো যদি বুঝে থাকো, এটার অ্যান্সার বলো তো। এটার অ্যান্সার বলো। এখন দেখো, আমি এখানে যদি চারটার নাম লিখি, এটা হচ্ছে CO2 মাইনাস, SO4 2 মাইনাস, NO3 মাইনাস, ClO4 মাইনাস। ওকে, এখন এইটা তুমি কিভাবে বের করবা যে কোনটা সবচেয়ে দুর্বল অনুবন্ধী ক্ষারক? অনুবন্ধী ক্ষারক গুলা দুর্বল হয় কোন সময় বলো, বলো। এ তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন হতে হ্যাঁ, ইয়া তীব্র হবে। অ্যাসিড থেকে যদি আসে তাহলে ওইটা দুর্বল হবে। এই যে এইটা, এটা কোন অ্যাসিড থেকে আসছে, এর সাথে একটা হাইড্রোজেন যোগ হবে না, হ্যাঁ, HCO এই সিও থেকে। মাইনাস হবে। এখানে একটা মাইনাস হবে কিন্তু হুম কারণ এখানে 2 মাইনাস আছে। হুম হুম। এটা কি হবে, HSO4 মাইনাস। এটা কি হবে, HNO3, একটা মাইনাস তো এটা এ চলে যাবে। এটা কি হবে, HClO4। এটা এই যে বুঝছো তো না, যে এই অনুবন্ধী ক্ষারকগুলা এইসব অ্যাসিড থেকে আসছে। এটা তো এখন ক্লিয়ার। ওকে, এখন তোমার এই যে তোমার HCO3 মাইনাসে কার্বনের যোজনী এই যে কত হবে বলো তো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা জিনিস খেয়াল করো। এদের হুম ওভারঅল যোজনী কত, -1। তাহলে তোমার হুম। অক্সিজেনের -6, হাইড্রোজেনের +1, বাট ওভারঅল যোজনী -1 রাখা লাগবে। -1 রাখার জন্য এখানে কার্বনের যোজনী এই যে ফোর। কত হওয়া লাগবে বলো তো, 4। আচ্ছা, এরও কিন্তু ওভারঅল -1, এটা -8, এটা +1। সো এইটা -1 রাখার জন্য সালফারের এই যে কত হওয়া লাগবে, সিক্স। 6।
আর এইখানে নাইট্রোজেনের কত? -5। 5। আর এইখানে ক্লোরিনের? -7। তাহলে বলো এই এসিডগুলোর মধ্যে সবচেয়ে সবল এইখানে কে বলো তো? এটা হচ্ছে সবচেয়ে সবল, না? হ্যাঁ। তাহলে এটা যদি সবচেয়ে সবল অ্যাসিড হয়, তাহলে এর থেকে যেইটা অনুবন্ধী ক্ষারক আসবে এইটা কি হবে? এটা হবে সবচেয়ে দুর্বল। এটা বুঝছো? হুম। হ্যাঁ। এটা কিন্তু খুবই হ্যাঁ। ইম্পর্টেন্ট একটা হ্যাঁ। এমসিকিউ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা কিন্তু মানে এমনিতে কি চোখের দেখায় কিন্তু এটা হিসাব করতে পারবে না, এগুলা এই যে অনেকগুলা ক্যালকুলেশন করে তারপর এটা বের করা লাগে। সো এই টাইপের তুমি এখন তো সব এমসিকিউ সলভ করে দেওয়া সম্ভব না, আমি যা যা দরকার সব পড়াই দিছি। তোমার কাজ হচ্ছে এখন বই, টেস্ট পেপার যা আছে সব থেকে যত এমসিকিউ পারো এমসিকিউ বেশি বেশি সলভ করবা, তাহলে দেখবা যে এগুলা অনেক থিওরি কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে এমসিকিউ সলভ করতে আসলে। তো এগুলা তুমি সলভ করিও এবং তাড়াতাড়ি এই চ্যাপ্টারের এক্সাম নিয়ে নিব। সো শুরু থেকে সবকিছু রিভিশন দিয়ে রাখিও, আর কোনো সমস্যা হলে বলবো অবশ্যই। তো আজকে এখানে থাক এবং এই চ্যাপ্টার শেষ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।